দর্শক এই মুহূর্তে আছি ধানমন্ডি, রাজধানীর ধানমন্ডির সাথে বাইতুল আমান জামে মসজিদের সামনে। কিছুক্ষণ আগে এখানে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন হয়েছে এবং এই জানাজায় কিন্তু অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেই সাথে আরও অনেক উপদেষ্টা ছিলেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেও কিন্তু উপদেষ্টারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সবার কণ্ঠে কিন্তু আসলে একটাই বার্তা ছিল যে হাসান আরিফ যিনি ছিলেন তার যে শূন্যতা, সেই শূন্যতা আসলে কখনোই পূরণ হবার নয়। এবং আরেকটা বিষয় কিন্তু আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে হাসান আরিফ তার জানাজা সম্পন্ন হয়েছে, কিন্তু তার দাফন নিয়ে কিন্তু একটা কথা ছিল যে দাফন হয়ে যাবে কালকের মধ্যেই সুপ্রিম কোর্টে, যে তার দ্বিতীয় জানাজার নামাজ কালকে হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজার নামাজের পরেই তার দাফন হয়ে যাওয়ার একটা কথা ছিল, কিন্তু আমরা যেটা আসলে জানতে পারি, আমাদের প্রেস সচিব শফিক তিনিও আমাদেরকে জানিয়েছেন যে দ্বিতীয় যে জানাজা হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, সেই দ্বিতীয় জানাজার পর তার লাশটা কিন্তু হিমঘরে রাখা হবে, সেটা বারডেম অথবা সিএমএইচে হতে পারে। সেই হিমঘরে রাখার পর তার আসলে হাসান আরিফের এক ছেলে এক মেয়ে, এক ছেলে দেশেই থাকেন এবং আরেক মেয়ে হচ্ছে কানাডা প্রবাসী। সেই কানাডা প্রবাসী মেয়ে আগামী পরশু দেশে আসতে পারেন এবং তারপরই মূলত সিদ্ধান্ত হবে যে হাসান আরিফের দাফনটা কখন হবে। তবে এখন পর্যন্ত এটা নিশ্চিত যে তার দাফন আপাতত কাল পর্যন্ত হচ্ছে না, তার মেয়ে আসলে তারপর আসলে তার দাফন সম্পন্ন হবে। দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু 83 বছর তার জীবন ছিল। 83 বছরের দীর্ঘ জীবনে তার যে দেশে যে তার অবদান সেটা কিন্তু সবাই স্বীকার করছিলেন, বিশেষ করে তার যারা সহকর্মী। এই গত 5 আগস্ট পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সেখানে কিন্তু তার উপদেষ্টা, তার সহকর্মী উপদেষ্টা যারা ছিলেন তারা কিন্তু বারবার সেই একই কথা বলছিলেন যে হাসান আরিফ তিনি তাদের কাছে একটা অভিভাবকের মতোই ছিল এবং সবাই তাকে যে কতটা হারাবে সেটাই বলছিলেন। মানে প্র্যাকটিস করেছেন অ্যাজ এ লয়ার, অত্যন্ত সফল লয়ার ছিলেন, অত্যন্ত প্র্যাকটিক্যাল লয়ার ছিলেন এবং মানুষটি কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ছিলেন, অত্যন্ত প্রাণবন্ত। এবং ওনার যে আমি এই কয়েক মাসে যা দেখেছি, উনি যে কোনো মন্তব্য অত্যন্ত সুচিন্তিত মন্তব্য দিতেন, অতি ম্যাচিওর্ড মন্তব্য দিতেন এবং আমরা খুব কনফিডেন্ট ফিল করতাম। ওনার মতো একজন প্রতিযশা লয়ার, যিনি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমাদের সাথে আছেন এবং আমাদের কোনো বিষয় হলে যেখানে আইনের প্রশ্ন আসে সেখানে উনি সহাস্যে সেগুলো এক্সপ্লেন করতেন, আইনের সমস্যাটা কী। এবং আমি অন্তত অনেক সমৃদ্ধ হয়েছি। উনি যখন এলজিআরডি মিনিস্ট্রিতে ছিলেন তখন আমি বেশ কয়েকবার ওনার ওখানে গিয়েছি ছোটো ছোটো কাজের জন্য, বিশেষ করে গ্রামের কয়েকটি রাস্তাঘাটের জন্য যারা আমাকে রিকোয়েস্ট করছে লোকজন, আমি ওনাকে বলেছি এবং উনি সাথে সাথে ব্যবস্থা করেছেন। এইরকম একটা লোক এই সময় বাংলাদেশের এরকম মুহূর্তে ওনার যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি দেশের জন্য। তো দেশের জন্য তো বটেই, আমি মনে করি সম্পূর্ণ আইনজীবী জগতে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। আমরা জানি না আল্লাহ কীভাবে এটা পূরণ করবেন। বিশেষ করে আমরা যারা এখন উপদেষ্টা পরিষদে আছি, আমরা হয়তো ওনাকে দারুণভাবে মিস করব। বাকি কাজগুলো ওনার পরিবার সম্পন্ন করবেন। ওনার পরিবার আজকে যে একটা জানাজা হলো, আপনারা দেখেছেন এই জানাজায়, আপনারা দেখেছেন আমাদের উপদেষ্টা মহোদয় এই জানাজায় উপস্থিত ছিলেন, আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন, প্রায় ডজন খানেক অ্যাডভাইজার উপদেষ্টা উপস্থিত ছিলেন। তো আজকে এই জানাজার শেষে ওনার পরিবার ওনার লাশ নিয়ে যায় এটা মর্চুয়ারিতে রাখা হবে। ওনার মেয়ে না আসা পর্যন্ত এটা কালকে যেটা হচ্ছে যে কালকে যেহেতু ওনার হাইকোর্ট ছিল, ওনার সত্যি কাজের প্রাঙ্গণ, সেখানে উনি 5 দশকের উপরে উনি কাজ করেছেন। তো সেইখানে ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে, ওইখানে ওনার যে লয়ার বন্ধু বান্ধব এরা থাকবেন, অন্যান্য অ্যাডভাইজারও কয়েকজন থাকবেন। এটার পরে আবার লাশটা রেখে দেওয়া হবে। পরশু দিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে।